একটা এলাকায় ঘটনা ঘটলো যে একটা মেয়েকে নাকি তিনি ধর্ষণ করেছেন। এই মামলায় তার চাকরি চলে গেল, বেইজ্জতি হতে হলো, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়া ছাড়াও তাকে কারাগারে দীর্ঘদিন কাটাতে হলো। অবশেষে সমস্ত ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর তদন্ত এবং সবকিছু করার পরে এটা সামনে আসলো আসলে তিনি এখানে মোটেও জড়িত না, বরঞ্চ যেই মেয়ের নামে এই ঘটনাটা ছড়িয়েছে সেই মেয়ের ভাই তাকে ধর্ষণ করেছে। বাংলাদেশে তো আমরা দুই ধরনের কওমি মাদ্রাসা দেখি, এক হলো পুরুষ বা সাধারণভাবে যেগুলো আমরা বড় বড় মাদ্রাসার নাম শুনি, আর কিছু হলো মহিলা মাদ্রাসা বা বালিকা মাদ্রাসা। বর্তমানে যে স্ক্যান্ডালগুলো ছড়াচ্ছে এগুলো প্রধানত বালিকা মাদ্রাসাকে কেন্দ্র করে, আর পুরুষ মাদ্রাসার হিফজ বিভাগ এবং নুরানি বিভাগ অর্থাৎ শিশু বাচ্চারা যেখানে পড়াশোনা করে এটাকে কেন্দ্র করে। তো এক্ষেত্রে কওমি মাদ্রাসায় একটা জটিলতার জায়গা হলো যেহেতু সুনির্দিষ্টভাবে কোনো একটা বোর্ডের অধীনে সকলে না এবং সরকারও এখানে সরাসরি হস্তক্ষেপ করে না, যার কারণে সবাইকে একটা নীতিমালার অধীনে আনা বা কেন্দ্রীয় কোনো মনিটরিংয়ের অধীনে আনা এটা আসলে জটিল একটা ব্যাপার। যেমন একটা আলোচনা এখন উঠে আসছে যে বেফাক বোর্ড কেন এই যে মাদ্রাসা করার ক্ষেত্রে এবং পরিচালনা করার ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা দিচ্ছে না এবং তারা তদারকি করছে না। কিন্তু আমরা বাস্তবতার জায়গা থেকে যদি বলি এটা আসলে বেফাকের হাতেও না, কারণ বেফাক একটা শিক্ষা বোর্ড। সে যদি হস্তক্ষেপ করতে যায় যেই প্রতিষ্ঠানের উপর যাবে সে বলবে আমি তাহলে তোমার সাথে নাই, আমি আর একটা বোর্ডে গিয়ে শরিক হচ্ছি। এমনও আছে 10টা-20টা মাদ্রাসা মিলে নিজেরা একটা বোর্ড বানিয়ে নিচ্ছে। তো এই সমন্বয়হীনতা সবচাইতে বেশি জটিল হচ্ছে, বিশেষ করে বাংলাদেশে বড় বড় যে মহিলা মাদ্রাসাগুলো আছে এগুলো নিয়ে সাধারণত স্ক্যান্ডালের কথা খুব বেশি শোনা যায় না, অথচ সেখানে হাজার হাজার ছাত্রীরা পড়াশোনা করছে। কিন্তু আলহামদুলিল্লাহ এত ভালোভাবে পড়াশোনা করার পর এবং এলেম আমল আখলাক সবভাবে তারা যোগ্য এবং উন্নত হওয়ার পর এগুলো কিন্তু মিডিয়া হাইলাইট হচ্ছে না। কিন্তু সাদা কাপড়ে দাগ লাগলে সেটা যেমন বেশি নজরে আসে, একইভাবে চাঁদের গায়ে তাকালেও সেই কালো দাগটা আমাদের নজরে ভেসে আসে। এই সমস্যা এখানেও দেখা দিয়েছে। ইদানিং যেটা হচ্ছে এমনও দেখা যাবে যাত্রাবাড়ি এলাকা বা এরকম কিছু এলাকায় এক বিল্ডিংয়ে 2টা-3টা করে মাদ্রাসা, এক রুম 2 রুমের ফ্ল্যাট নিয়ে মাদ্রাসা পরিচালনা করা হচ্ছে। এবং এগুলোতে দেখা যাচ্ছে অভিভাবকদের অসচেতনতার কারণে তারা এরকম প্রতিষ্ঠানে ছাত্রী দিয়ে দিচ্ছে এবং যারা পরিচালনা করছে তারা সুনির্দিষ্ট নীতিমালা ফলো করছে না, যার কারণে দুদিন পর পর বিভিন্ন চারিত্রিক স্ক্যান্ডালের সংবাদগুলো আসছে। দ্বিতীয় সমস্যা হলো যা কিছু ছড়াচ্ছে এর মধ্যে অনেক কিছু অবাস্তবও বটে। যেমন সম্প্রতি আজকেই একটা ঘটনা আমাদের সকলের পুরো বাংলাদেশের মানুষকেই কাঁদিয়েছে। একজন ইমাম সাহেব একটা এলাকায় ঘটনা ঘটলো যে একটা মেয়েকে নাকি তিনি ধর্ষণ করেছেন। এই মামলায় তার চাকরি চলে গেল, বেইজ্জতি হতে হলো, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়া ছাড়াও তাকে কারাগারে দীর্ঘদিন কাটাতে হলো। অবশেষে সমস্ত ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর তদন্ত এবং সবকিছু করার পরে এটা সামনে আসলো আসলে তিনি এখানে মোটেও জড়িত না, বরঞ্চ যেই মেয়ের নামে এই ঘটনাটা ছড়িয়েছে সেই মেয়ের ভাই তাকে ধর্ষণ করেছে। কিন্তু ফাঁসানোর জন্য ইমাম সাহেবের বিষয়টা সামনে এনেছে। তো কিন্তু এখন যদিও তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, কিন্তু তার মান সম্মান, তার চাকরি, তার সামাজিক অবস্থান সবই তো নষ্ট হয়েছে। আমরা দেখেছি নেত্রকোনার যে ঘটনাটা নিয়েও পুরো বাংলাদেশ তোলপাড় হচ্ছে, সেখানে অভিযুক্ত ব্যক্তি সম্প্রতি গ্রেফতারও হয়েছেন। তিনি গ্রেফতার হওয়ার আগে ভিডিও বার্তা দিয়ে তিনি কিন্তু চ্যালেঞ্জও করেছেন যে আমার সাথে ওরা 3 লাখ টাকার মাধ্যমে এটা মীমাংসা করার অফারও দিয়েছে, অথচ আমি বলেছি আমি অপরাধ করি নাই, তাহলে মীমাংসার প্রশ্ন কেন আসবে? ডিএনএ টেস্ট করা হোক, তারপর বাস্তবেই যে অপরাধী তাকে এই বিচারের আওতায় আনা হোক। তো যেহেতু এখনো বাচ্চা জন্ম নেয় নাই, এ কারণে ডিএনএ টেস্ট করাটা বাংলাদেশে এরকম সহজলভ্য না ব্যাপারটা। তো অনেক ক্ষেত্রে এমন যে কারো প্রতি কোনো কোন্দল থাকলে তাকে ফাঁসানো হচ্ছে। আর কোনো হুজুরের ব্যাপারে যখন কোনো অভিযোগ দাঁড়ানো হয়, এক শ্রেণীর মানুষ কেমন যেন এটার জন্য সুযোগ সন্ধানী হয়ে বসে থাকে, তারা আর কোনো তদন্তের ধার ধারে না। অথচ আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে যা শোনে তা বলে বেড়ায়। এমনকি আল্লাহ কোরআনে সূরা হুজরাতে বলেছেন কোনো পাপিষ্ঠ যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে আগে যাচাই বাছাই করো, যাতে করে মূর্খতা বশত তোমরা কাউকে দোষারোপ করে না বসো, না হলে কিয়ামতের দিন এর জন্য তোমাদেরকে লজ্জিত হতে হবে। তো যার কারণে যা কিছু রটছে তার সবকিছুই যে বাস্তব বিষয়টা এমন না, তবে আমরা সংকট অস্বীকার করি না, এর কিছু কিছু বিষয় অবশ্যই বাস্তব। তো হুজুর শ্রেণী হোক আর সাধারণ মানুষই হোক, অপরাধী সবচাইতে বড় পরিচয় সে অপরাধী। যারা অপরাধী তাদের উপর যদি যথাযোগ্যভাবে বিচারগুলো কার্যকর করা হয় আর সব প্রতিষ্ঠানকে একটা সুনির্দিষ্ট নীতিমালার অধীনে আনা যায়, এমন হবে না যে যার যেভাবে মনে চাচ্ছে 1 রুম 2 রুম ভাড়া নিয়ে প্রতিষ্ঠান চালাচ্ছে এবং আলাদা একটা রাজ্য, একটা জগৎ, এলাকাবাসীও জানে না, কোনো ধরনের কমিটিরও তদারকিও থাকে না, এরকম না। বরং স্বচ্ছভাবে
প্রতিষ্ঠানগুলো পরিচালিত হবে। আর মহিলা মাদ্রাসা মহিলাদের দ্বারা পরিচালিত হলে আমরা মনে করি সবচাইতে বেশি নিরাপদ থাকবে। হ্যাঁ, পুরুষরা বাহিরের বিভিন্ন বিষয়, ব্যবস্থাপনাগত বিষয় দেখাশোনা করতে পারে, কিন্তু শিক্ষক হিসাবে মহিলাদের জন্য যদি পুরুষদেরকে এক জায়গায় রাখা হয়, যতই হোক মানুষ তো, মানুষ হিসাবে শয়তান যে কাউকে ধোকার মধ্যে ফেলতে পারে। তো যার কারণে এই ব্যাপারটা নিয়ে যদি এখন দায়িত্বশীলরা সচেতন হন এবং সরকারও যদি এখানে নিরাপত্তাগতভাবে এবং ব্যবস্থাপনাগতভাবে সহযোগিতা করেন, আমি মনে করি 2-4টা যে স্ক্যান্ডাল বের হচ্ছে এগুলো বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর পাশাপাশি এখন তো সিসিটিভি ক্যামেরা এবং আরো বিভিন্ন মাধ্যমে এগুলো তদারকি করা আরো সহজ। তো যার কারণে এগুলো নিয়ন্ত্রণ করতে চাইলে করাটা মোটেও জটিল ব্যাপার না। তবে এখানে আমাদের জন্য করণীয় হবে কোনো সংবাদ শুনলেই আমরা এটাকে ফেসবুকে তার ইমেজ নিয়ে যাচ্ছে তাই খেলা উচিত না। অভিযোগ ভিন্ন জিনিস আর অপরাধ প্রমাণিত হওয়া ভিন্ন জিনিস। অভিযোগ তো মানেই সে অপরাধী এমন না। কত মামলা এমন যেটা দেখা যাচ্ছে কোর্টে যাওয়ার পর বলা হচ্ছে না আসলে সে নির্দোষ, তাকে অব্যাহতি দেওয়া হচ্ছে, অথচ ততদিনে মিডিয়া ট্রায়ালের শিকার হয়ে তার মান ইজ্জত সব নষ্ট হয়ে যাচ্ছে। তো সব শ্রেণী যদি সচেতন হয়, আমি মনে করি এটা বন্ধ করা কোনো ব্যাপার হবে না ইনশাআল্লাহ।